আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। $68 কোটি দুর্নীতির কেলেঙ্কারি থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অ্যাটর্নি জেনারেল বলছেন প্রধানমন্ত্রীর এই অ্যাকাউন্টের টাকা সৌদি রাজপরিবারের উপহার। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত ঢাকা চট্টগ্রামের লাখ লাখ বাসিন্দা। একদমই গ্যাস থাকে না, রাত্রেবেলা যখন আসে 12টার আগে গ্যাস আসেই না, আর ভোর 6টা না হতেই গ্যাস চলে যায়, মানে রাত জেগে তখন রান্না করতে হয়। মন্ত্রী বলছেন বিকল্প জ্বালানি ছাড়া গতি নেই। আমরা অলরেডি আবাসিক খাতে গ্যাস কানেকশন দেওয়া বন্ধ করে দিচ্ছি, পাইপ গ্যাস এটা বন্ধ। অল্টারনেটিভ ফুয়েল হিসাবে সবাইকে বলছি আপনারা এলপিজি ব্যবহার করা শুরু করেন, বাজারে অ্যাভেলেবল না, এলপিজির দাম কমে আসছে। আর পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি সালে আকরাম। মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে চলা আর্থিক কেলেঙ্কারির দায় থেকে দেশের প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অব্যাহতি দিয়েছেন। তিনি বলেছেন $68 কোটি সমপরিমাণ যে অর্থ মিস্টার রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসেবে পাঠানো হয় তা সৌদি রাজপরিবার থেকে উপহার হিসেবে দেয়া হয়। সমালোচকরা অভিযোগ করেছেন এই অর্থ রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বিনিয়োগ তহবিল থেকে দেয়া হয়, যে অভিযোগ অস্বীকার করে আসছেন মিস্টার রাজাক। অভিবাসন প্রত্যাশীদের নিবৃত্ত করার লক্ষ্যে আজ ডেনমার্কের পার্লামেন্টে একটি বিল নিয়ে বিতর্ক শুরু হচ্ছে। প্রস্তাবিত বিলে পুলিশকে মূল্যবান জিনিসপত্র আটক করার অনুমতি দেয়া হবে এবং অভিবাসন প্রত্যাশীদেরকে তাদের পরিবার ডেনমার্ক থেকে নিয়ে আসার আগে 3 বছর অপেক্ষা করতে হবে। তবে বিয়ের আংটি এবং আবেগ জড়িত রয়েছে এমন সব জিনিসপত্র এই আইনের আওতামুক্ত থাকবে। ডেনিশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এর জোনাস ক্রিস্টোফারসেন বলেন, মিস্টার ক্রিস্টোফারসেন বলছিলেন এটা অনেক লম্বা সময়, কারণ কোন সিরীয় মহিলা যদি তার স্বামী ও বাচ্চাদের ফেলে ডেনমার্কে আসেন তাকে পরিবারের সাথে মিলিত হতে 3 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুলিশকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে করে মানুষ তাদের উপর নির্ভর করতে পারে। আজ ঢাকায় পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো জানাতে হবে। আরো শুনুন আকবর হোসেনের কাছে। এই বক্তৃতায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত বছরগুলোতে বিরোধী জোটের হরতাল এবং অবরোধ কর্মসূচিকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সে সময় দৃঢ় এবং সাহসী ভূমিকা পালন করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য বিশেষায়িত ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন। এদিকে এই পুলিশ সপ্তাহ এমন এক সময়ে পালন করা হচ্ছে যখন সম্প্রতি কিছু হয়রানি এবং নির্যাতনের অভিযোগে পুলিশের ব্যাপক সমালোচনা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিবিসির তৈরি একটি তথ্যচিত্রকে অতিশয়োক্তি ও অপবাদ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্টের একজন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, মার্কিন ট্রেজারির কোন প্রতিনিধির এমন বক্তব্য সরকারিভাবে করা অভিযোগের পর্যায়ে পড়ে। তিনি বলেন, ট্রেজারি তার দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি। এতে ওই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ভারতে নারীদের একটি গ্রুপ জানিয়েছে তারা একটি মন্দিরের ভেতরে প্রবেশ করতে দৃঢ় প্রতিজ্ঞ, যেখানে শুধু পুরুষদের প্রবেশাধিকার রয়েছে। ওয়ারিয়ার্স অব মাদার আর্থ নামের এই গ্রুপ মহারাষ্ট্র রাজ্যের এই মন্দিরে হেঁটে ভেতরে যেতে না দেয়া হলে একটি হেলিকপ্টার ভাড়া করা হয়েছে এবং সেখান থেকে মইয়ের সাহায্যে নেমে যাওয়া হবে বলে জানিয়েছে। খবরে বলা হয়েছে 600-র মতো পুলিশ এ এলাকায় মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কা হচ্ছে প্রথম এশীয় রাষ্ট্র যে কিনা মেরে ফেলা হাতির দাঁত ধ্বংস করেছে। এক গণ অনুষ্ঠানের মাধ্যমে 350-টির মতো হাতির দাঁত ধ্বংস করা হয়। এই দাঁতগুলো স্থানীয় নয় এবং 2012 সালে পূর্ব আফ্রিকা থেকে দুবাইগামী জাহাজের কন্টেইনারে এগুলো পাওয়া যায়।
দক্ষিণ সোমালিয়ার বাসিন্দারা জানিয়েছেন 2 সপ্তাহ আগে হামলার শিকার হয়েছে এমন কিছু ঘাঁটি থেকে কেনীয় সেনারা নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে মনে হচ্ছে। এই অঞ্চলে কেনীয় বাহিনী ও আল শাবাব যোদ্ধাদের মধ্যে সংঘাতের খবর পাওয়া গেছে। কেনিয়ার সামরিক মুখপাত্র একে নিয়মিত সেনা চলাচলের অংশ হিসেবে বর্ণনা করেছেন। বিবিসি বাংলা। বিবিসি বাংলার সন্ধ্যেবেলার এই অধিবেশন পরিবেশন করছি শাকিল আনোয়ার। রেডিও ছাড়াও ইন্টারনেটে এই অনুষ্ঠান শোনা যাচ্ছে www.bbcbangla.com এই ওয়েবসাইটে। ৬৮ কোটি ডলারের কেলেঙ্কারি থেকে বেমালুম ছাড় পেয়ে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কি করে এত টাকা প্রধানমন্ত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এলো তা নিয়ে অব্যাহত বিতর্কের মাঝে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল আজ বলেছেন, এটা কোনো দুর্নীতির হিস্সা নয়, এই টাকা সৌদি রাজপরিবার উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে দিয়েছে। এই ব্যাখ্যা মালয়েশিয়ার জনসাধারণ কতটা বিশ্বাস করবে সেটাই এখন দেখার বিষয়। এ নিয়ে আরো শুনুন মাসুদ হাসান খানের কাছে। এই বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরেই মালয়েশিয়ার সংবাদ মাধ্যম ছিল মুখর। প্রধানমন্ত্রী নাজিব রাজাক বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন, কিন্তু বিরোধী দল এতে সন্তুষ্ট নয় এবং তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী, যিনি সরকারের একটি অংশ, তিনি এখন বলছেন যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলা তদন্ত তিনি থামিয়ে দিচ্ছেন। Saya berpuas hati bahawa keterangan saksi-saksi dan dokumen-dokumen sokongan yang তিনি বলছেন মালয়েশিয়ার দুর্নীতি দমন দপ্তর যে সাক্ষ্য প্রমাণ হাজির করেছে তার ভিত্তিতে তিনি এখন সন্তুষ্ট যে সৌদি রাজপরিবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে ৬৮ কোটি ১০ লাখ ডলার দান করেছে। কোনো উদ্দেশ্য ছাড়াই এই অর্থ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এই দান গ্রহণ করার মধ্য দিয়ে কোনো অপরাধ হয়নি বলে তিনি মনে করছেন। মিস্টার রাজাকের প্রতিপক্ষরা অবশ্য বলছেন সৌদি রাজপরিবার কেন তাকে এত টাকা দেবে তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা নেই। তারা অভিযোগ করছেন এই অর্থ আসলে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন বিনিয়োগ সংস্থা 1MDB থেকে সরানো হয়েছে। কুয়ালালামপুর থেকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন এই অর্থ কেলেঙ্কারিকে ঘিরে সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। যেমন অ্যাটর্নি জেনারেল বলছেন সৌদি দানের মোট অর্থ থেকে ৬২ কোটি ডলার ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে, তাহলে বাকি ৬ কোটি ডলার কোথায় গেল? সংবাদদাতারা বলছেন এসব প্রশ্ন নাজিব রাজাকের ৭ বছর দীর্ঘ নেতৃত্বের উপর কালো ছায়া ফেলেছে। তবে অ্যাটর্নি জেনারেলের আজকের সিদ্ধান্ত দলের মধ্যে তার অবস্থানকে আবার সুদৃঢ় করতে সহায়তা করবে বলে তারা উল্লেখ করছেন। মাসুদ হাসান খান। বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বাসা বাড়ি রেস্তোরাঁয় গত বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। বহু রান্নাঘরে মধ্যরাতের আগে কোনো গ্যাসই থাকছে না। সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যাবার উপক্রম হয়েছে। রাজধানী ঢাকা সহ বহু শহরে রান্না খাওয়া যেখানে পাইপের গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল, সেখানে এই সংকটকে মানুষজন কিভাবে সামাল দিচ্ছেন, এ নিয়ে ঢাকা থেকে আকবর হোসেন। আমি এখন এসেছি ঢাকার কাঁঠালবাগান গ্রিন রোড এলাকায়। খুব ঘনবসতিপূর্ণ এলাকা এটি, চারদিকে বহুতল ভবন, এখানে হাজার হাজার পরিবারের বসবাস। ঢাকা শহরের এই গ্রিন রোড কাঁঠালবাগান এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে। গ্যাসের সংকট এখানকার মানুষের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করছে এ নিয়ে এখন কথা বলছি। আমি নাসির সুলতানা পান্না। এই যে আপনাদের এখানে গ্যাসের সংকট, এই সংকট কতটা প্রকট? অনেক দেখা যায় যে মানে একদমই গ্যাস থাকে না। মানে রাত্রেবেলা যখন আসে 12টার আগে গ্যাস আসেই না, আর ভোর 6টা না হতেই গ্যাস চলে যায়। মানে সারাদিনেও গ্যাস থাকে না। মানুষ তো সারাদিন মানে রাত্রেবেলা যদি এটা ঘুমানোর টাইম, মানে রাত জেগে তখন রান্না করতে হয়, আর সকালে উঠে খেতে হয়। বাচ্চাদেরকে কোনো টিফিনও দেওয়া যায় না, কোনো কিছু দেওয়া যায় না, মানে এত প্রবলেম। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? মানে শীতকালীন আসলে বেশিরভাগ, কিন্তু এবার এত হচ্ছে যে কল্পনার বাইরে। প্রায় মাসখানেক ধরে এরকম দেখা দিচ্ছে। যারা পরিবার নিয়ে বসবাস করছেন তারা হয়তো গ্যাসের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু যেসব শিক্ষার্থী বা চাকরিজীবী মেসে বসবাস করছেন তাদের সংকট আরো চরমে। ঢাকার গ্রিন রোডের একটি মেসে সেরকম কয়েকজন বলছিলেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গৃহকর্মীরা এখন আর আসতে চায় না।
জনজীবনের একটা হুমকির সম্মুখীন আমরা। দেখা যায় রাত্রে 12টার পরে গ্যাস আছে, যার কারণে আমাদের দেখা যায় অনেক সময় না ঘুমিয়ে রান্না করতে হয়। আবার সকালে সারাদিন গ্যাস থাকে না, যার কারণে আমরা অনেকটা প্রবলেম ফেস করি। যেহেতু আমরা ব্যাচেলার লাইফ, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রবলেমটা আরো বেশি হয়ে যায়। অনেক সময় আমাদের যে যারা রান্না করে কাজের বড় থাকতে চায় না, আসতে চায় না, তারা রান্না বান্না দোকানে খাইতে গেলেও দোকানেও ভাত থাকে না, এই প্রবলেম। তো এখন চলছে কিভাবে আপনাদের? এভাবে রাত্রে 12টা পর রান্না করতে হয়, আর না রান্না করতে পারলে দেখা যায় না খেয়ে থাকতে হয় সারাদিন, মুড়ি অথবা ড্রাই ফ্রুট ওইটার আইটেম খেয়ে। মানে সারাদিন কি একেবারেই গ্যাস থাকে না? না, একেবারেই থাকে না, মানে অল্প বেদে জ্বলবে তাও না। পানি খাওয়ার জন্য যতটুকু, পানি ফুটানোর জন্য যতটুকু গ্যাস দরকার আমরা ওইটাও পাই না, বাইরে থেকে পানি কিনে এনে তারপর খাইতে হচ্ছে। গৃহকর্মীরা আসতে চায় না? না, আসতে চায় না। আসলেও দেখা যায় আসেই কি করবে, যে বলো যে বাসায় গ্যাস নেই, কি করবো এসে। অবস্থা দেখেন এই এতটুকু সন্ধ্যায় 6টা নাগাদ একটি বাড়িতে কয়েকজন গৃহিণী দেখাচ্ছিলেন কোনো রকমে চুলা জ্বলছে। দেখে মনে হয় অনেকটা মোমবাতির আগুন। এমন অবস্থায় অনেকে তাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার, কেরোসিনের চুলা কিংবা লাকড়ির ব্যবস্থা করেছেন। সে কথাই বলছিলেন একজন গৃহিণী। মনে কর ডেলি তো আমাদের কিনা খা 5 জন 6 জন 7 জন মানুষ, একটা পরোটা কিনতে গেলে 10 টাকা, একটা পরোটার দাম এতটুক, 100 টাকা কাটা দেয় না, ওটার দাম 10 টাকা। ওইটা খায়া কি আর মানুষের হয়? কয় বেলা খাওয়ান যায় ওইটা? আচ্ছা, তো এখন তাহলে আপনাদের জীবন কিভাবে চলছে? কিভাবে? এই যে লাকড়ি চুলা দেয়া, কাঠ দিয়া জ্বালায়া কাজ করতেছি। রান্না বান্না করেন কখন? রান্না বান্না এই যে রাত্রে করি, সকালে করি, এই লাকড়ি চুলা দাই করি। রাত্রের খাবার রাত্রে, আবার তারপরে যে এই যে লাকড়ি চুলা এই যে আছে সামনে, লাকড়ি দিয়া রান। এই যে এইভাবে যদি লাকড়ি দ্বারা রান্না খাই তাহলে তো বাইরেলা তো আবার কমপ্লিট, ঘর দুয়ার নষ্ট হয়ে যায়, ইয়ে যায়, থাকি ফ্ল্যাট বাসায়, লাকড়ি দিয়েও তো রান্দা করে আন যায় না। এইটাই তো আমরা কইতাছি যে এতদিন 450 টাকা করে ছিল, আর 650 টাকা করে বিল করছে, তাইলে ওখানে আমরা গ্যাস পাবো না কে? গ্যাস তো নাই বলতেছে। নাই করতে, তাইলে তো টাকাটা তো ঠিকই হারা বাড়াইছে। গ্যাসের এই তীব্র সংকট কবে নাগাদ দূর হবে সেটি ভেবে এখন অনেক নগরবাসী অস্থির হয়ে উঠছেন। আকবর হোসেন, ঢাকায়। বাসাবাড়িতে গ্যাসের এই সংকট তৈরি হলো কিভাবে এবং মাস খানেক ধরেও এর সমাধান কেন হচ্ছে না, জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে। আমি তো বিবিসিতে বহুবার বলেছি যে বাংলাদেশে যে গ্যাস, সেটা তার 10 বছর 12 বছর যাবে যেভাবে আমরা ব্যবহার করছি। আমাদের যে প্রাকৃতিক গ্যাস, এটার অল্টারনেটিভটা কি আছে? আমাদের সামনে অল্টারনেটিভটা হলো প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করছি, সেটা বাসার গ্যাস হিসাবে আমরা এলপিজি কে ব্যবহার করতে পারি। সো আমরা ওই জায়গায় কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে। তার অর্থ কি মানুষজনকে আপনি এটাই বলছেন প্রকারান্তরে যে এই পাইপে যে গ্যাস তারা ব্যবহার করছে প্রায় একটা প্রজন্ম ধরে, সেটা আর থাকবে না? মানে এই পরিস্থিতি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? এটা নতুন কোনো কাহিনী না। এটা কিন্তু আমি 5-6 মাস যাবতই বলে আসছি যে আমরা অলরেডি আবাসিক খাতে গ্যাস কানেকশন দেওয়া বন্ধ করে দিচ্ছি, পাইপ গ্যাস, এটা বন্ধ। এবং আবাসিক খাতে অল্টারনেটিভ ফুয়েল হিসাবে সবাইকে বলছি আপনারা এলপিজি ব্যবহার করা শুরু করেন, বাজারে অ্যাভেলেবেল নাও। এলপিজির দাম কমে আসছে, আমরা একটা অ্যাকশন প্ল্যান নিয়ে নিচ্ছি আগামী 3 বছরের মাথায় সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে আমরা জ্বালানি বাসায় বাড়িতে দিব। আমাদের আরবান এরিয়াতে যে করি, যেমন টাউনে মানে সিটিতে, নারায়ণগঞ্জ বা ঢাকা বা চিটাগং, এইসব জায়গায় পাইপ গ্যাস আছে, তারা দে ক্যান অ্যাফোর্ড টু পে 1500 টাকা ফর এ সিলিন্ডার, বাট তারা 600 টাকা দিচ্ছে পাইপ গ্যাসে, সারাদিন গ্যাস জ্বালিয়ে রাখে। শীতের সময় কি করে, পুরো গ্যাস জ্বালিয়ে রাখে, তারা হিটার হিসেবে ব্যবহার করে গ্যাসটাকে। কিন্তু এখন তো এবার তো গ্যাসই নেই, তারা তো জ্বালাতেই পারছে না। সেটাই তো কথা, আমি তো আগেও বলছি যেটা থাকবে না এবং ধীরে ধীরে কমতে থাকবে। মিস্টার হামিদ, এই যে আপনি বলছেন এখন এই যে ঢাকার মানুষকে, যে লক্ষ লক্ষ মানুষকে কি আপনারা এই পরামর্শটা দিচ্ছেন প্রাতিষ্ঠানিকভাবে যে তোমাদের কিন্তু আর গ্যাস থাকবে না, তোমরা এলপিজি ব্যবহার করা শুরু করো? জি অবশ্যই। কিভাবে দিচ্ছেন এটা? এটা কথাটা জানে 1 বছর যাবত। We have started campaigning in the TV, in the media, in the papers. কিছুদিন আগে বিদ্যুৎ ও জ্বালানি ফেয়ার হয়ে গেল, কন্টিনিউ আমাদের টিভিতে অ্যাড গেছে যে জ্বালানিতে আপনারা এলপিজি ব্যবহার করেন, এটার জন্য এভি হয়েছে, সবকিছু হয়েছে, জনগণ জানছে। আমার তো টার্গেট ইজ নট ফর ঢাকা, ঢাকা ইজ নট বাংলাদেশ। ঢাকার মানুষ যেটা এফোর্ড করতে পারে তারা পাইপ গ্যাস ব্যবহার করছেন মাত্র 600 টাকা সারা মাসে দিয়ে। সারা পৃথিবীতে সবচেয়ে মানে লো কস্টে তারা এই টাকাটা দিচ্ছেন। বাকি যে মফস্বল বা ঢাকার বাইরে, তারা কিন্তু এই কস্টলি এলপিজি গ্যাস কিন্তু ব্যবহার করছেন তারা।
এখন দাম কমে আসছে, তারা কিন্তু সেটাই ব্যবহার করছেন, তারা তো আর গ্যাস পাচ্ছেন না। মিস্টার হামিদ, যে হুঁশিয়ারি আপনি ঢাকার মানুষজনকে বা চট্টগ্রামের মানুষজনকে বা যেসব শহরে পাইপে করে গ্যাস যাচ্ছে এখনো তাদেরকে দিচ্ছেন, মানে আপনি কি তাদেরকে তাহলে একটা ধারণা দিবেন যে পাইপে গ্যাস আর কতদিন বাংলাদেশের মানুষ পাবে? ম্যাক্সিমাম আর 8-10 বছর। অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করতে হবে, 100 বছরের সামনের এনার্জি প্ল্যান করা যায় না কখনো। আমাদের ড্রিলিং আছে, আমরা আরো 100 ড্রিলিং করতে যাচ্ছি। দেখা গেল যে 5-7-10 বছর পরে প্রচুর পরিমাণে ডিপসিতে গ্যাস পাওয়া গেল, তখন কি হবে? কিন্তু এখন যে পরিসংখ্যান আপনাদের কাছে আছে, এখন যে চিত্র, তাতে করে আর বাসা বাড়িতে গ্যাস এইভাবে জ্বালানো যাবে না, আপনি তাই বলছেন? অ্যাবসলিউটলি। এটা আমাদের এই গ্যাস ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। এলপিজি আমরা কিভাবে ব্যবহার করব সেই নীতিমালা আমরা একটা তৈরি করেছি, প্রাইম মিনিস্টারের অনুমতির অপেক্ষায় আছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আমরা বলে দিচ্ছি নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা ব্যবহার রাখবো ইন্ডাস্ট্রি, আমরা নির্বিচ্ছিন্ন ইলেকট্রিসিটি দিব ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হলে পরেই আমাদের জব মার্কেট ক্রিয়েট হবে, এভরিথিং, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশনটা বাড়বে। সো আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু পরিকল্পিত শিল্প এলাকাতে গ্যাস দেওয়া এবং বিদ্যুৎ দেওয়া। তাহলে এই যে মানুষজন, ঢাকার মানুষজন বা অন্যান্য অনেক শহরের মানুষজন এই যে কান্নাকাটি করছেন যে গ্যাস নেই, তাদের জন্য এই মুহূর্তে আপনার কাছে কোনো সমাধান নেই? আমার কাছে আলাদা চারে হলো এলপিজি সিলিন্ডার। আমি কথা বলছিলাম বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। বাংলাদেশে পুলিশের হয়রানি নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা এবং তা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে মানুষের সেবক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন। ঢাকায় আজ পুলিশের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা এখন তলানিতে ঠেকেছে এবং অনেক সময় উল্টো হয়রানির ভয়ে প্রয়োজন থাকলেও মানুষজন পুলিশকে এড়িয়ে চলে। বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধু হিসেবে দাঁড়াতে হবে, যাতে মানুষ ভরসা পায়। সরকার প্রধানের এমন তাগিদ এলো যখন পুলিশের হাতে 2জন সরকারি কর্মকর্তার নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে সমালোচনা চলছে। গণমাধ্যমে খবর হওয়ায় এই দুটি ঘটনা সবার নজরে এসেছে, কিন্তু অনেক ঘটনা ঘটছে যেগুলোতে ক্ষতিগ্রস্তরা নীরবে সয়ে যাচ্ছেন। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল ফাহাদ 2 বছর আগে পুলিশের হাতে ধরা পড়ে পা হারিয়ে ভয়ে তা নিয়ে আর উচ্চবাচ্য করেননি। আমি তো একটা মেসে থাকি, তো আমি সকালবেলা বের হয়েছি আপনার নাস্তা খাওয়ার জন্য। হঠাৎ করে ওই রাস্তাটার মধ্যে তেজগাঁও কলেজের পাশটাতে এখানটার মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়ে গেল রাস্তার মধ্যে। সিভিল ড্রেসে কিছু পুলিশ দৌড়াইয়া কি করলো, লোকজন ধরলো, তো আমি তো ইয়ং, তা ওরাও কি করলো, আমাকে ওই আপনার ফুটপাথ থেকে টান দিয়ে ধরে নিয়ে আসলো, থানাতে নিয়ে গেলে পরে আমাকে থানার মধ্যে পিছনে একটা জায়গা আছে খালি, তো ওই জায়গাটার মধ্যে আমাকে যা এখন বলতেছে যে 5 লাখ টাকা দেয়, তাহলে গুলি করবো না। আমি বলতে, স্যার আমি এত টাকা কোথায় পাবো, আমার অপরাধটা কি স্যার? তো আমি বলতেছি কোনো অপরাধ লাগবে না, তো গুলি করবো। আমার বাম পায়ের মধ্যে গুলি করলো। আপনার পায়ে যে গুলি করলো, আপনি কি কোনো মামলা করেছিলেন? মামলা করতে গেছিল, কিন্তু ওরা বলছে যে কোনো মামলা হবে না। কিসের মামলা? এমনিতে তো ভীতিকর অবস্থায় আছি, এতে করে মামলা নিচ্ছে না। একটা পাও হারাইছি, আর কিছু হারাইতে চাই না আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছিল 2004 সালে, কিন্তু ওই শিক্ষকের পুরো পরিবারকেই দীর্ঘ সময় পুলিশি হয়রানি পোহাতে হয়েছে। ওই শিক্ষকের ছেলে রাশেদ জামান শোভন এখনো ভুলতে পারেন না সেই হয়রানির সময়টাকে। আমার বাবা ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন। 2004-এ 24শে ডিসেম্বর ওনাকে মেরে ফেলে আর কি। ওই দিন থেকেই পুলিশের থানায় নিয়ে যে সারা রাত বসে রাখা, মানে আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম ওই সময়। অপরাধী ধরা পড়লো প্রায় 1.5 বছর পর, তারপরে আমরা জানতে পারলাম যে হ্যাঁ এই অপরাধী। সবচেয়ে বড় কথা কি যে আমাকেই কিভাবে এই কেসটার সঙ্গে জড়িত করা যায়, এই যে একটা চেষ্টা ছিল, এইটাই আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল মনে করেন, পুলিশের হাতে মানুষের হয়রানির ঘটনা নতুন নয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় সাধারণ মানুষের আস্থার সংকট বাড়ছে। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে মানুষ পুলিশের কাছে যেতে একটু অনীহা প্রকাশ করেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একজন মহিলা আমার কাছে তার সমস্যা নিয়ে এসেছিলেন, তা আমি তখন বলেছিলাম যে আমি কি ওই এলাকার পুলিশকে একটু বলে রাখবো নাকি। তখন তিনি আমাকে বলেছিলেন যে আপা আর যাকেই বলেন পুলিশকে বলেন না। তো এই ধরনের একটা ভাবমূর্তি কিন্তু পুলিশের
জন্য মানুষের মনের মধ্যে বিরাজ করে, সেটাতে কোনো সন্দেহ নেই। কারণ তাদের একটা ধারণা হয়ে গেছে যে পুলিশের কাছে গেলেও কোনো সুরাহা হবে না, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ হয়তো সেই অবস্থার সুযোগ নিয়ে তাকে আরো হয়রানির মধ্যে ফেলতে পারে। দুঃখের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ, আস্থা সংকটটা বিরাজ করছে। তিনি আরো বলেছেন, 54 ধারায় সন্দেহবশত যে কোনো মানুষকে আটক করা সহ ব্যাপক ক্ষমতা রয়েছে পুলিশের হাতে, এর অপপ্রয়োগ বন্ধ হচ্ছে না। ঢাকার রাস্তায় বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলতে গেলে তাদের অনেকেই পুলিশ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি, বিশেষ করে মহিলারা। সাধারণ মানুষের বেশিরভাগই বলেছেন তারা কোনো সমস্যায় পড়লেও পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা অনেক সময় দেখা যায় ধরলে কিছু অপরাধ না ফেলে তারা গালা হিরো অথবা ইয়াবা এগুলো দাঁড়িয়ে বলে ইয়াবা সাথে আছে, এই জন্য ধরে নিছে। কিছু কিছু ক্ষেত্রে আস্থাটা অনেকেই হারিয়ে যায়, আস্থাটার ভিত্তি খুবই দুর্বল হয়ে যায় আর কি। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান এটা স্বীকার করেছেন যে তাদের বাহিনীর কিছু সদস্য অনেক সময় বাড়াবাড়ি করে থাকে, কিন্তু ঢালাও অভিযোগ তিনি মানতে রাজি নন। এখন আইন প্রয়োগ করতে গিয়ে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা ভিন্নতা পরিলক্ষিত হয়। বিভিন্ন সময়ে কেউ সুচারুরূপে আইনটা প্রয়োগ করতে পারেন, কেউ কেউ হয়তো যথাযথভাবে আইনটি প্রয়োগ করতে পারেন না। কখনো কখনো আইন প্রয়োগ করতে গিয়ে তারা ভুল করেন অথবা বাড়াবাড়ি করেন। যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন সেটা আইন ভঙ্গ হয়। আইন ভঙ্গ হলে মানবাধিকার ভঙ্গ হয় এবং সেগুলো আমাদের পুলিশের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। এই নেতিবাচক দিকটা যাতে না আসে সেগুলোকে আমরা খুবই সিরিয়াসলি নেই। যদিও পুলিশের কর্মকর্তারা বলছেন নেতিবাচক দিকগুলো কাটিয়ে ওঠার চেষ্টা তাদের রয়েছে, কিন্তু সেই চেষ্টার প্রতিফলন খুব একটা দেখা যায় না বলে মানবাধিকার সংগঠনগুলো মনে করে। কাদির কল্লোল। পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা কতটা, পুলিশকে কি চোখে তারা দেখেন, এই প্রশ্ন নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় বেশ কয়েকশো মন্তব্য পড়েছে, কয়েকটি পড়ছি। সোহেল রানা লিখেছেন, একটি পুলিশের নিয়োগের ক্ষেত্রে যদি 7 থেকে 10 লাখ টাকা নিয়োগ বাণিজ্য হয়, সেই পুলিশ কিন্তু নিজের জমি বা ভিটে মাটি বিক্রয় করে চাকরি নেয়। তাহলে বোঝেন পুলিশের কাছে দেশের মানুষ এর থেকে বেশি কি আশা করবে। আর পলাশ আপনি লিখেছেন, সাধারণ মানুষ এখন সন্ত্রাসের তুলনায় পুলিশকে বেশি ভয় পায়, কারণ পুলিশ এখন জনগণের হয়ে কাজ করে না। পুলিশের আচরণে পরিবর্তন আনার জন্য তাদের নিয়োগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং ঘুষমুক্ত রাখতে হবে। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, পুলিশ জনগণের বন্ধুর জায়গা থেকে সম্পূর্ণভাবে সরে এসে শত্রুর জায়গাতে এসে পড়েছে। কিছু ভালো পুলিশ আছে বলেই এই বাহিনী এখনো টিকে আছে। খালিদ হাসান লিখেছেন, পুলিশে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বরখাস্ত করতে হবে। হাবিব শাহ আপনি লিখেছেন, মাত্র 2টি ঘটনা মিডিয়ায় এসেছে, কিন্তু লোকজনকে ধরে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে। তাদের সৃষ্টি হয় দুর্নীতির মাধ্যমে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করার আস্থা সাধারণ মানুষ হারিয়ে ফেলেছে। এই ছিল কয়েকশো মন্তব্যের মধ্যে কয়েকটি। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন। বিবিসি বাংলা এখন বাংলাদেশের টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত 9:30 চ্যানেল আইতে থাকবে বিবিসি প্রবাহ। মুক্ত, নিরপেক্ষ আর আপোষহীন চলতি ঘটনার অনুষ্ঠান বিবিসি প্রবাহ, লাইভ এবং অনুসন্ধানী। প্রতি সপ্তাহে আমরা এমন সব বিষয়ের গভীরে যাব যা আপনার কাছে গুরুত্বপূর্ণ। তুলে ধরব আসল ঘটনা আর প্রশ্নের মুখোমুখি করব ক্ষমতাবানদের। আপনিও অনুষ্ঠানের অংশ হয়ে যান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন আপনার প্রশ্ন আর মন্তব্য। আমি শারমিন রমা, সরাসরি ঢাকা থেকে। যোগ দিন আমার সঙ্গে। বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্রের নাম ফেলুদা। এই ফেলুদা সিরিজের 50 বছর উপলক্ষে আজ কলকাতায় একটি বই প্রকাশিত হচ্ছে। বইটি লিখেছেন লেখক এবং ক্রিকেট ভাষ্যকার বরিয়া মজুমদার। ওই প্রকাশনা অনুষ্ঠানে গিয়েছিলেন আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। তিনি এখন টেলিফোনে কলকাতা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন। অমিতাভ, এই যে ফেলুদা সিরিজের উপর যে বই আজকে প্রকাশিত হচ্ছে, সেখানে লেখক বরিয়া মজুমদার আসলে কি লিখেছেন? দেখুন, এই ফেলুদা at 50 যে ইংরেজি এই বইটা হচ্ছে একটা রচনা সংকলন। তাতে বরিয়া মজুমদারের নিজের লেখা যেমন রয়েছে, তেমনি রয়েছে অন্যান্য মানুষের লেখা। কেউ ফিল্ম সমালোচক, কেউ ফিল্ম অভিনেত্রী, এবং বরিয়া মজুমদারের নিজের নেওয়া 3টি সাক্ষাৎকার রয়েছে। যে ফেলুদা চরিত্রে গত কয়েক দশক ধরে যে 3 জন অভিনয় করেছেন সিনেমাতে, অর্থাৎ সৌমিত্র চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি সর্বশেষ, এদের 3 জনের একটা দীর্ঘ সাক্ষাৎকার রয়েছে। অর্থাৎ এবং এছাড়াও রয়েছে ফেলু মিত্তির, যার নাম ইংরেজিতে, যিনি নিজের নাম
সি মিটার লেখেন। তো তিনি নিজে কিভাবে আসলে সমস্যাগুলোর সমাধান করেন একজন গোয়েন্দা হিসেবে, সেটা নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে, এবং ফেলুদার যে সিনেমা তার একটা সংক্ষিপ্ত বিবরণী রয়েছে। অমিতাভ, এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে সত্যজিৎ রায়ের সৃষ্ট যে চরিত্র, মানে গোয়েন্দা চরিত্র, সেটা তো মানে কিংবদন্তির একটা জনপ্রিয়তা পেয়েছিল। একের পর এক খণ্ড বেরিয়েছে এই বইয়ের এবং বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে। তো এখনো ফেলুদার এই যে অ্যাপিল কতটা রয়েছে এখনো পাঠকদের মধ্যে? একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে অনুষ্ঠানটা এখন চলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মাঠে, হিম পড়ছে এই কলকাতা ময়দানে, এবং মণ্ডপের ভেতরে যত না বেশি মানুষ রয়েছেন তার বাইরে তার থেকে বেশি মানুষ রয়েছেন, অন্তত 1000-2000 মানুষ এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কিন্তু ফেলু মুক্তির সম্বন্ধে আলোচনা শুনছেন, এবং মুহুর্মুহু হাততালি পড়ছে বা প্রশ্নোত্তর হচ্ছে। তা থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে যে ফেলুদার জনপ্রিয়তা এখনো কতটা, এখনো ফেলুদার সিনেমা হাউসফুল হয়। এখন সত্যজিৎ রায় মৃত্যুর পরেও তার ছেলে সন্দীপ রায় সিনেমাগুলো এখন বানান, তিনি নিজেও এই মঞ্চটাতে রয়েছেন এক্ষুনি। কিন্তু নতুন প্রজন্মের যারা ছবি বানাচ্ছেন এখন কলকাতায়, তারা কতটা উৎসাহী এই আবারও ফেলুদাকে নিয়ে একটা ছবি করার জন্য? এখানে একটা ব্যাপার আছে, ফেলুদার এই কপিরাইটের ব্যাপার আছে, সেটা সত্যজিৎ রায়ের পরিবারের কাছেই রয়েছে এখনো, এবং সন্দীপ রায় একটু আগেই একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে কপিরাইট যখন আইন অনুযায়ী তাদের হাত থেকে চলে যাবে, তারপরে কিন্তু যে কোনো মানুষই বানাতে পারবেন, যে কেউ বানাতে পারবেন। এবং আরেকটা জিনিস উল্লেখ করলেন যে ফেলুদার বইয়ের অন্যান্য ভারতীয় ভাষায়, অন্য ভাষায় অনুবাদ করার প্রসঙ্গেও, সেটাও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমার। তিনি বলছিলেন যে ফেলুদাকে আসলে সত্যজিৎ রায় এমন ভাবেই তৈরি করেছিলেন এই ক্যারেক্টারটা, যেটা কিন্তু অন্য ভাষায় বোঝানো মুশকিল, বাংলা ছাড়া অন্য ভাষায় বোঝানো মুশকিল। তার কারণ একেবারে টিপিক্যাল বাঙালি মধ্যবিত্ত একটা ক্যারেক্টার, যার প্রখর বুদ্ধি রয়েছে, যে চারমিনার সিগারেট খায়, এইরকম ক্যারেক্টার। এটা অবাঙালিরা ঠিক মানে বুঝে উঠতে পারবে না হয়তো, ট্রান্সলেট করাই যায় এবং ট্রান্সলেট হচ্ছেও, কিন্তু তাদের কাছে আসল স্বাদটা হয়তো পৌঁছানোটা একটু কঠিন। অমিতাভ, তাহলে মানে বাংলার বাইরে ঠিক ফেলুদার জনপ্রিয়তা অতটা নেই, সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা তো ঠিকই, অতটা নেই, কিন্তু অন্যদিকে যেমন দেখতে পাই আমরা যে ব্যোমকেশ বক্সী, আরেকটা কাল্পনিক গোয়েন্দা চরিত্র শরদিন্দু বাবুর লেখা, তো ব্যোমকেশ নিয়ে হিন্দিতে ছবি হচ্ছে, কিন্তু ফেলুদা নিয়ে এখনো মানে বাংলার বাইরে এখনো অতটা হয়তো জনপ্রিয়তা নেই, আগ্রহ নেই। এবং শব্দের একটা ইয়ে দেখেও আমি বুঝতে পারছিলাম এর আগে ঠিক যে ইংরেজি বইটার প্রকাশনা অনুষ্ঠান ছিল, এখানে যত অবাঙালি দর্শক ছিলেন তারা কিন্তু এই ফেলুদার অনুষ্ঠানটা শুরু হবার সময় তারা বেরিয়ে গেলেন, এখন এই 1000 কয়েক বাঙালি মানুষই রয়েছে। অমিতাভ, আপনাকে ধন্যবাদ। কলকাতা থেকে বলছিলেন অমিতাভ ভট্টশালী। এবারে খেলার খবর। আজকের খেলার খবরের শুরুতে রয়েছে ক্রিকেট। সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড চতুর্থ টেস্ট 280 রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আজ পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র 101 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 24 রান করেন টেইলর। প্রথম ইনিংসে 7 উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে মাত্র 32 রানে 6টি উইকেট নিয়ে কাগিসো রাবাদা ম্যাচ সেরার পুরস্কার পান। এই হার সত্ত্বেও 2-1 খেলায় সিরিজ জিতে নিল ইংল্যান্ড। সিরিজ সেরা খেলোয়াড় হলেন ইংল্যান্ডের বেন স্টোকস। এদিকে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআইতে ভারত 37 রানে জয়ী হয়েছে। মাফ করবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি20তে ভারত 37 রানে জয়ী হয়েছে। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত 20 ওভারে ভারত 3 উইকেটে 188 রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া 3 বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে 151 রান করে। বিরাট কোহলি ব্যক্তিগত 90 রানের জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। টেনিস, রাশিয়ার মারিয়া শারাপোভাকে টানা 18 বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরিনা উইলিয়ামস। মেলবোর্ন পার্কে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরিনার সামনে দ্বিতীয় সেটের দাঁড়াতেই পারেননি পঞ্চম বাছাই শারাপোভা। 22তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে 34 বছর বয়সী সেরিনা 1 ঘন্টা 32 মিনিটের এই লড়াইয়ে জেতেন 6-4, 6-1 গেমে। এই ছিল এখনকার মতো সংক্ষেপে খেলার খবর।
আর এখনকার প্রধান খবর, ৬৮ কোটি ডলারের দুর্নীতির কেলেঙ্কারি থেকে অব্যাহতি পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। অ্যাটর্নি জেনারেল বলেছেন প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের এই টাকা সৌদি রাজ পরিবারের উপহার। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত ঢাকা চট্টগ্রামের লাখ লাখ বাসিন্দা, কিন্তু মন্ত্রী বলছেন বিকল্প জ্বালানি ছাড়া গতি নেই, এলপিজি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শেষ করছি আজকের প্রবাহ। প্রযোজনা করলেন মাসুদ হাসান খান।